বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছেন যে চন্দন গাছ চাষের সময় কি সার প্রয়োগ করবেন বা চন্দন গাছের বৃদ্ধির জন্য কি ধরনের সার প্রয়োগ করবেন। এই প্রসঙ্গে বন্ধুরা আমি আপনাদের বলে রাখি যে চন্দন গাছ চাষের বিষয়ে বিস্তারিত আমাদের জানা প্রয়োজন, কারণ চন্দন গাছের বীজ থেকে চারা তৈরি এবং সেটি মাঠে প্রতিস্থাপন করা, তার বৃদ্ধি ঘটানো সম্পূর্ণ একটা জটিল প্রক্রিয়া এবং এই সম্পর্কে না জানলে অনেক সময় চন্দন চাষি বন্ধুরা আমার ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো চন্দন গাছে সার কি প্রয়োগ করবেন কি করবেন না এটা আপনাদের কিন্তু সঠিকভাবে জানতে হবে। প্রথমেই বলি, চন্দন কিন্তু একটা জঙ্গলের উদ্ভিদ, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এবং চন্দন গাছ যখন প্রাকৃতিক উপায়ে তৈরি হয় তখনই এর মধ্যে হার্ডউড তৈরি হয়, আর হার্ডউড তৈরি হলেই চন্দন গাছ কিন্তু দামে বিক্রি হয়। এখন আপনি যদি চন্দন গাছে রাসায়নিক সার বা জৈবিক সার বা জৈব সার আপনি যেটি প্রয়োগ করেন, প্রয়োগ করলেই কিন্তু চন্দন গাছের যে ন্যাচারাল গ্রোথ, যেটা স্বাভাবিক বৃদ্ধি, সেটা কিছুটা হলেও বিঘ্ন হবে। অর্থাৎ সার প্রয়োগ করলে চন্দন গাছের সাময়িক বৃদ্ধি ভালো হবে, আপনি যেই সার প্রয়োগ করেন। সেক্ষেত্রে কী হবে, যে চন্দন গাছের মধ্যে যে প্রাকৃতিক উপায়ে হার্ডউড তৈরি হতো, সেই হার্ডউড তৈরির প্রক্রিয়া কিন্তু বিঘ্নিত হবে। আর হার্ডউড তৈরির প্রক্রিয়া যদি বিঘ্ন হয় তাহলে কিন্তু চন্দন গাছের দাম আপনি ভবিষ্যতে পাবেন না। এমন হতে পারে চন্দন গাছের মধ্যে হার্ডউড তৈরি না হতে পারে অতিরিক্ত সার প্রয়োগ করলে। অর্থাৎ সার প্রয়োগের বিষয়টা কিন্তু আমাদের চন্দন গাছে সার প্রয়োগের বিষয়টি আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে ভেবে দেখে তারপরে করতে হবে। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো, আপনারা কি চন্দন গাছে সার প্রয়োগ করবেন না? দেখুন বন্ধুরা, প্রথম থেকেই আমরা অল্প বিস্তার জেনেছি যে চন্দন গাছের ডেভেলপমেন্ট নির্ভর করে হোস্ট প্লান্টের উপরে। অর্থাৎ চন্দন গাছ যেহেতু সেমি প্যারাসাইট, চন্দন গাছ হোস্ট প্লান্ট থেকে খাবার সংগ্রহ করে। এখন আমরা আধুনিক উপায়ে, আধুনিক চাষে আমরা চন্দন গাছের ইন্টারকালচার করব বা ক্রপিং করব। অর্থাৎ আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি হিসাবে চন্দন গাছ চাষ করব। আমরা কি করব, চন্দন গাছ চাষ করব, তার মাঝে মাঝে হোস্ট প্লান্ট লাগাবো এবং ওই হোস্ট প্লান্টগুলোই চন্দন গাছের খাদ্য প্রদান করবে বা সার হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চন্দন গাছে সরাসরি কোনোভাবেই সার প্রয়োগ করব না। আমরা চন্দন গাছের সঙ্গে যে হোস্ট প্লান্ট লাগাচ্ছি, সেই হোস্ট প্লান্টগুলোকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগ করতেই পারি। ধরুন, আমি যদি উদাহরণ দিয়ে আলোচনা করি, ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। ধরুন, আমরা চন্দন গাছ চাষের সঙ্গে হলুদ চাষ করছি, চন্দন গাছ চাষের সঙ্গে হোস্ট প্লান্ট হিসেবে আমরা বেগুন চাষ করছি বা আম গাছ চাষ করছি বা আমরা সবেদা গাছ চাষ করছি বা আমরা পেয়ারা গাছ চাষ করছি। তো আমরা কি করব, ওই যে হোস্ট প্লান্টগুলো আমরা চাষ করছি, সে পার্মানেন্ট হোস্ট প্লান্টই হোক, ইন্টারমিডিয়েট হোস্ট প্লান্টই হোক বা প্রাইমারি হোস্ট প্লান্ট হোক, ওই হোস্ট প্লান্টগুলোকে আমরা বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগ করব। তাতে কি হবে, হোস্ট প্লান্টগুলো ভালো থাকবে। হোস্ট প্লান্ট ভালো থাকলেই চন্দন গাছ পরোক্ষভাবে ওই হোস্ট প্লান্ট থেকে খাবারটা সংগ্রহ করবে সম্পূর্ণ ন্যাচারাল প্রসেসে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। তাতে চন্দন গাছ অনেকটা সুস্থ থাকবে এবং চন্দন গাছের মধ্যে হার্ডউড তৈরির প্রবণতা সঠিক থাকবে বা ভালো হবে। তো সেক্ষেত্রে ন্যাচারালি চন্দন গাছগুলোর গ্রোথ হবে। এজন্য চন্দন গাছে সরাসরি সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই, বরং সেক্ষেত্রে লাভের পরিবর্তে ক্ষতি বেশি হতে পারে। আপনারা চন্দনের সঙ্গে যে হোস্ট প্লান্টগুলো লাগাচ্ছেন তাতে সার প্রয়োগ করবেন, তাতে কিন্তু চন্দন গাছ উপকৃত হবে। আরেকটি বিষয় আমরা বন্ধুরা মনে রাখতেই পারি যে যেখানে যেখানে চন্দন গাছের গ্রোথ ভালো হয়েছে বা যেসব অঞ্চলগুলোতে, বিশেষত আমরা যদি কর্ণাটক দেখি, কর্ণাটকের বিভিন্ন স্থানে যেখানে চন্দন গাছ খুব ভালো হয়, সেখানে মাটি টেস্ট করে দেখা গেছে যে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অনেকটা বেশি আছে বা নাইট্রোজেন খুব আদর্শ। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে যেখানে নাইট্রোজেন যে মাটিতে বেশি থাকে সেখানে চন্দন গাছের গ্রোথ ভালো হয় বা হার্ডউড ভালো তৈরি হয়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যেখানে চন্দন গাছ চাষ করছি সেখানে আমরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে পারি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। কীভাবে, আমরা তো অনেকেই জানি যে শিম্বগোত্রীয় বিভিন্ন উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। বা ধরুন, আমরা যদি বিভিন্ন ধরনের জৈব সার বা মূলত মাটিতে যদি আমরা হিউমাস বাড়িয়ে দিই, হিউমাস মাটিতে কীভাবে বাড়াতে পারি,
আমরা ধরুন মাটির সঙ্গে পচা গোবর মিশিয়ে দিলাম অনেক দিনের পুরনো, আমরা মাটির সঙ্গে অনেক দিনের পুরনো খোল মিশিয়ে দিলাম, আমরা মাটির সঙ্গে অনেক দিনের পুরনো খড় মিশিয়ে দিলাম, বা অনেক দিনের পুরনো হাঁস মুরগির বিষটা মিশিয়ে দিলাম, তাতে কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে এবং সেটা প্রাকৃতিক উপায়েই হয়। তো আমরা চন্দন চাষ যে জমিতে করছি সে জমিতে চন্দন গাছের সরাসরি একদম গোড়ায় নয়, চন্দন গাছের যেখানে চাষ করছি সেই জমির মাটিতে এই ধরনের বিভিন্ন ধরনের জৈব পদার্থ মিশিয়ে দিয়ে মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করতে পারি, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু চন্দন গাছ উপকৃত হবে। তো সার প্রয়োগের বিষয়ে, চন্দন গাছের সার প্রয়োগের বিষয়ে অনেক বন্ধুরা জানতে চেয়েছিলেন, সেজন্য বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো আপনারা সরাসরি চন্দন গাছ চাষ করে সার প্রয়োগ করবেন না, তাতে চন্দন গাছের ক্ষতি হবে, তাতে চন্দন গাছের হাডুর তৈরির যে প্রাকৃতিক প্রক্রিয়া সেটা বিঘ্নিত হতে পারে। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ।